প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের সকলকে আমি নাশিদ খন্দকার কেকা, আমার ইউটিউব চ্যানেল নাশিদ খন্দকার কেকার আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের সবার প্রতি রইল আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা জানেন যে আমি সাধারণত যে ধরনের মোটিভেশনাল বা অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য ভিডিও তৈরি করি, সেগুলোর মাঝে মাঝে আমি কিছু গল্প, যেগুলো আমাদের চারপাশে আমাদের দেখা অথবা শোনা আমাদের জীবনের গল্প, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকেও একটা জীবনের গল্পই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমাদের একটা জিনিস বিশেষ করে মনে রাখতে হবে, ছোটবেলায় আমরা যখন রূপকথার গল্প শুনতাম, তখন রাজা রানী, ফুলপরী, লালপরী, নীলপরী এদের গল্পের মধ্যে যেমন কিছু শেখার মতো ছিল, মনে রাখার মতো ছিল, আজকেও যখন আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটে, সেগুলোকে যদি আমরা একটু মনোযোগ সহকারে বিশ্লেষণ করি বা দেখি, তাহলে আমরা দেখব ব্যাপারে সচেতন হলে বা কিছু ব্যাপারে আমাদের চিন্তাভাবনাকে একটু পরিবর্তন করলে আমরা কিন্তু অনেক সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারি। সেরকমই আরেকটি গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারেই আমাদের চেনা কিছু মানুষ এই গল্পে আছে। গল্পটি একটি মধ্যবিত্ত পরিবার, বা বলতে গেলে একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প। সেখানে বাবা মা এবং তাদের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। এই পরিবারটি শহরের বাইরে, কিছুটা গ্রামও ধরা যায় এরকম একটি জায়গায় থাকে। ছেলেটি এবং মেয়েটি, তার ভাই বোন, তাদের বয়সের পার্থক্য খুব বেশি নয়, হয়তো হবে ৩-৪ বছরের। ভাইটি তার পড়াশোনা পুরোটা শেষ না করেই বাবাকে সাহায্য করার জন্য এবং বোনটিকে পড়ালেখা করানোর জন্য পার্শ্ববর্তী শহরে গিয়ে কাজ শুরু করে। সে নিজে তার যে উপার্জনের অর্থ, সেটা সে পরিবারকে দেয়। বাবার শ্রমে উপার্জিত অর্থ এবং ছেলেটির অর্থ দিয়ে পরিবারটি চলে এবং মেয়েটির লেখাপড়া চলে। এর এক পর্যায়ে যখন মেয়েটিরও কিছু দূর লেখাপড়া শেষ হয়, সে তখন ভাবে যে আমারও পরিবারকে কিছু দেয়ার আছে, আমিও আমার ভাইয়ের মতো কিছু উপার্জন করব, পাশাপাশি পড়াশোনা করে আমি একটি ভালো জায়গায় যাব, আমার পরিবারকে আমি আরো বেশি যাতে সার্ভ করতে পারি বা তাদের জন্য আমি কিছু করতে পারি। এখানে একটি বিষয় বলে নিতে হয়, পরিবারটি যে খুব উচ্চ শিক্ষিত তা নয়, কিন্তু পরিবারের সকলের সাথে সকলের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে পরিবারের যিনি মা, তিনি ছেলেমেয়েদের নিয়ে খুব বেশি চিন্তিত থাকতেন, সজাগ থাকতেন। সে কারণেই মেয়েটি যখন বলে যে আমিও আমার ভাইয়ের সাথে যেয়ে শহরে থাকবো এবং পড়াশোনার পাশাপাশি কিছু ইনকাম করার চেষ্টা করব, কোনো চাকরি করব, তখন মা কোনোভাবেই রাজি হয় না। কিন্তু বাবা এবং মেয়ে মিলে মাকে বিভিন্ন কথা বুঝিয়ে রাজি করায় যে বড় ভাই যেহেতু নিজের দেখাশোনা করে না, তাকে দেখাশোনা করার জন্যেও আমার গেলে ভালো হয়। বাবা বলে যে আমিও পাঠাতে রাজি হতাম না, কিন্তু যেহেতু আমাদের বড় ছেলেটি আছে, সে ওর বোনকে দেখে রাখবে, কাজেই ও যাক। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। এ পর্যায়ে মেয়েটি শহরে তার ভাইয়ের যে ভাড়া বাড়ি আছে ছোট একটি, সেখানে যায়। ওই এরিয়াটায় এই ধরনের নিম্ন মধ্যবিত্ত কিছু পরিবার, যারা শহরে এসে বিভিন্ন কাজকর্ম করে, তারা থাকে। সেখানে যে
মেয়েটি কিছুদিন পরে একটি হাসপাতালে রিসেপশনিস্টের কাজও পেয়ে যায়। ভাই বোনের সংসার খুব ভালোভাবেই চলতে থাকে। ভাইয়ের সাথেও তার বোনের সম্পর্কটা খুব সুন্দর, বন্ধুত্বপূর্ণ। যেহেতু মেয়েটি মিশুক, স্থানীয় সকলের সাথেও তার ভালো সম্পর্ক তৈরি হয়। ভাইয়ের দুইজন ক্লোজ বন্ধু থাকে। এই দুইজন বন্ধু যখন ভাইয়ের কাছে আসে, মেয়েটির সাথে তাদের দেখা হয় এবং মেয়েটির সাথেও তাদের খুব বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে। মেয়েটি সব কথাই কিন্তু তার ভাইয়ের বন্ধুদের সাথে এবং মেয়েটিরই একটি বন্ধু হয় তার সাথে শেয়ার করে। গল্পে আমরা মেয়েটির নাম ধরে নিই রিতা, এবং ভাইয়ের যে দুইজন বন্ধু তাদের একজনের নাম ধরি রাজা এবং একজনের নাম ধরি রোহন। এখন এই যে রিতা মেয়েটি, সে যেহেতু দেখতে বেশ সুন্দর, অল্প বয়সী, সে যখন ওই পাড়া থেকে বের হয়ে তার কাজে যায়, তখন পাড়া থেকে বাইরে বের হওয়ার পরেই ওখানে কিছু স্থানীয় ছেলে থাকে, বিশেষ করে একটি ছেলে। সে প্রত্যেকদিন তাকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব, কথাবার্তা বলে, ঠাট্টা মশকরা করার চেষ্টা করে। মেয়েটি তাকে কিন্তু খুব পরিষ্কারভাবে বলে যে, আমি এসব পছন্দ করি না, তোমার কোনো প্রস্তাবেও আমি রাজি না, তুমি আমার সাথে এই ধরনের আচরণ আর করো না। একই সাথে মেয়েটি যখন অফিসে যায়, সে যেখানে কাজ করে সেই জায়গায় যায়, তখন সেখানে একটি ছেলে প্রায় প্রায় আসতে শুরু করে। সেও একসময় একটা ইতি নিয়ে চলে আসে এবং বলে, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমার বাবা একজন বড় ব্যবসায়ী, আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই, তুমি রাজি হয়ে যাও। সেখানেও কিন্তু মেয়েটি বারবার তাকে না বলে যে এটা সম্ভব না, তোমার আমার প্রতি যে ফিলিংস আছে, আমি তোমার প্রতি এই ধরনের কোনো ফিলিংস অনুভব করি না, কাজেই তুমি আমাকে আর বিরক্ত করো না। এক পর্যায়ে মেয়েটির কলিগরাও তাকে বলে যে, তুমি কেন ওকে বিরক্ত করো, ও তো তোমাকে বলেই দিয়েছে যে ও এসব পছন্দ করে না। এইভাবে যখন চলতে থাকে, তখন একদিন মেয়েটি বাধ্য হয়ে ওই পাড়ার ছেলেটির কথা তার ভাইকে বলে। তার ভাই ছেলেটিকে যে অনেক বকাঝকা করে। একসময় তার ভাইয়ের বন্ধু যে আছে রোহন, সে যে ছেলেটিকে মারতে থাকে। রিতা তখন বলে যে, এই কারণে আমি তোমাদেরকে এই বিষয়গুলো জানাতে চাইনি, কারণ আমি তো এখানে কিছু হতে এসেছি, কোনো একটা ভালো কাজ করার জন্য বা পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এসেছি। আমার তো এইসব কাজের মধ্যে ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। সেই কারণেই অফিসের ছেলেটির কথা আর মেয়েটি তার ভাইকে ওইভাবে জানায় না। এর এক পর্যায়ে দেখা যায় যে একদিন মেয়েটি বাসায় আসার পরে যখন তার মা ফোন করে, তখন সে বলে, আমি খুব ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমাবো, আমি ভালো আছি, তোমাদের সাথে পরে কথা বলবো। ভাইকেও সে একই কথা বলে সেদিন রাত্রে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে ভাইকে অফিসের জন্য টিফিন বানিয়ে দেয়। বের হওয়ার কিছুক্ষণ পরেই সে বের হয় সাধারণত। সে এক বাড়িতে সে চাবিটা রেখে যায়, তার ভাই যদি আগে আসে তাহলে ওই চাবি দিয়ে সে ঘর খোলে। তো সেই দিন সে দেখে যে যার কাছে সে চাবিটি রেখে যায় সে নেই। তখন সে পাশের আরেকজন মহিলাকে বলে যে, উনি তো নেই, আপনি আমার চাবিটি রাখেন, ভাই এসে নিয়ে যাবে। এই অবস্থায় মেয়েটি তার ভাইকে ফোন করেও বলে যে, আমি যার কাছে চাবি রাখতাম তাকে পাইনি, অন্য একজন মহিলার কাছে, ওনার কাছে আমি চাবিটি রেখেছি। তারপর থেকে ভাই যতবার রিতাকে ফোন করে, দেখে যে ওর ফোন বন্ধ। সন্ধ্যার পরেও সে আর ফিরে আসে না। তার ভাই তার যে দুইটি বন্ধু আছে, রোহন এবং রাজা, তাদেরকে নিয়ে মেয়েটিকে খুঁজতে বের হয়। দেখা যায় তারা অনেকক্ষণ খোঁজার পরে, অনেক জায়গায় যাওয়ার পরে তারা যখন তার অফিস কলিগদেরকে ফোন করে, তখন জানতে পারে যে
রিতা আজকে অফিসে আসেনি। এটা শুনে তো তার ভাইয়ের খুব চিন্তা হয়। সে তার বাবা-মাকেও বিষয়টি বলতে চায় না, কারণ তারা চিন্তা করবে। সে তখন বাধ্য হয়ে থানায় যায়। থানাতে ১ম এ যেটা হয়, মনে করা হয় যেহেতু সে প্রাপ্তবয়স্ক, সে নিজের ইচ্ছায় কোথাও চলে গিয়েছে। কিন্তু তার ভাই বারবার বলতে থাকে যে আমার বোন না বলে এভাবে কারো সাথে যাবে না, এবং তার কারো সাথে কোনো ফ্রেন্ডশিপের বাইরে কোনো ধরনের প্রেমের সম্পর্কও নেই। তারা থানায় যা অভিযোগ করার সেটা করে চলে আসার পরে অনেক রাত হয়ে যায়। তখন তার ২ বন্ধু তাকে বলে, "তুই এখন রেস্ট নে, আমরা কালকে সকালে আবার খুঁজতে থাকবো।" এদিক পরের দিন সকালেও বাবা-মা যখন ফোন করে, ছেলেটি তখন ফোন রিসিভ করে না, কারণ সে কি বলবে? এক পর্যায়ে সে যখন ফোন রিসিভ করতে বাধ্য হয়, তখন সে বলে যে রিতা কালকে থেকে বাসায় ফেরেনি, তাকে পাওয়া যাচ্ছে না। বাবা-মাও খুব উদ্গ্রীব হয়ে যায়। পুলিশ যখন সমস্ত ঘটনাগুলো আস্তে আস্তে জানতে পারে, পাড়ার ছেলেটির কথা এবং অফিসে যে ছেলেটি গিয়েছিল তার কথা, তারা তাদের বাসা থেকে তাদেরকে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে। তারা এটা স্বীকার করে যে হ্যাঁ, আমরা তার সাথে মজা করেছি বা আমি তাকে পছন্দ করতাম, কিন্তু তাকে কোনোভাবে অপহরণ করিনি বা তার আমরা কোনো ক্ষতি করিনি। এভাবেই খোঁজাখুঁজি চলতে থাকে, কোথাও তার কোনো খবর পাওয়া যায় না। তার বেশ কিছুদিন পরে পুলিশ তার যে কল রেকর্ড সেখান থেকে জানতে পারে যে সে সেদিন ওই পাড়ার বাইরে যায়নি। তো তখন তাদের মনে হয় যে এই পাড়ার বাইরে না গেলে তাহলে সে কোথায় আছে। তারা পুরো পাড়াটাও খুঁজে দেখে বারবার, কিন্তু কোথাওই রিতাকে পাওয়া যায় না। এর বেশ কিছুদিন পরে পাড়ার লোকজন কিছুদিন হলেই একটা দুর্গন্ধ পাচ্ছিল। যেদিন তারা একেবারেই পারে না সহ্য করতে, সেদিন তারা ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য এবং অন্য যে নালা-টালা আছে সেটা পরিষ্কার করার জন্য লোক ডেকে আনে কর্পোরেশন থেকে। তারা পানির ট্যাঙ্কির মধ্যে রিতার মৃতদেহটি খুঁজে পায়। এরপরে তো পুলিশ অন্যভাবে তদন্ত শুরু করে। বিভিন্নভাবে বিভিন্ন জনের কল রেকর্ড দেখতে দেখতে তাদের একসময় মনে হয় যে ভাইয়ের যে বন্ধু দুইটি আছে, রাজা এবং রোহন, এর বিষয়েও তাদের কিছুটা তদন্ত করে দেখা দরকার। এবং সেই জায়গা থেকেই তারা যখন তদন্ত করতে যায়, প্রথমেই তারা রাজাকে নিয়ে যায়। রাজা প্রথমে কিছুই স্বীকার করতে চায় না, কিন্তু যখন কিছু কিছু তথ্য তাকে পুলিশ দিয়ে বলে যে তোমার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, তুমি স্বীকার করো যে তুমি রিতাকে খুন করেছো। তখন রাজা বলে যে আমি ওকে খুন করিনি, কিন্তু আমি জানি কে ওকে খুন করেছে। সে পুলিশকে বিষয়টি বিস্তারিতভাবে জানায়। এরপরে পুলিশ রোহনকে নিয়ে আসে। রোহন সবকিছু স্বীকার করে, বলে যে আমি রিতাকে পছন্দ করতাম। আমি একদিন তাকে বলেও ছিলাম সে কথা। সে বলেছিল যে দেখো, আমি তোমাকে শুধু বন্ধুই মনে করি। তুমি এই এই ব্যাপারে আমাকে ভবিষ্যতে আর কিছু বলো না, যদি আমাদের বন্ধুত্বের সম্পর্কটা তুমি বজায় রাখতে চাও। কিন্তু রোহন সেটা কিছুতেই মেনে নিতে পারেনি। একদিন তার বাবা-মা যখন বাড়িতে ছিল না, সে রিতাকে তখন বন্ধু হিসাবেই বাড়িতে ডাকে। সে তাকে জানায়ও না যে তার বাবা-মা বাড়িতে নেই। রিতা যখন তাদের বাসায় যায়, বারবার প্রশ্ন করে যে তোমার মা কোথায়? তখন সে জানতে পারে যে তার বাবা-মা কেউ বাসায় নেই, তারা অন্য এক জায়গায় তাদের আত্মীয়র বাসায় গিয়েছে। এই অবস্থাতে রোহন তাকে আবার বলে আমি তোমাকে ভালোবাসি। সে তার সাথে অনেক এমন আচরণ করতে থাকে এবং রিতার কাছে কিছুতেই ভালো লাগে না, এবং সে বাধা দিতে থাকে। এক পর্যায়ে সে বলে যে তুমি যে এরকম করছো, কেউ ছিল না এই অবস্থায় আমাকে ডেকেছো, জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছো, এই বিষয়গুলো আমি সবাইকে বলে দেবো, আমি পুলিশে বলে দেবো।
এই অবস্থায় রোহনের কাছে মনে হয় যে এখন যদি ওকে আমি যেতে দেই তাহলে ও তো আমার সব কথা বলে দিবে এবং আমার বন্ধুত্ব যেমন নষ্ট হবে, আমার মান সম্মান নষ্ট হবে, একই সাথে আমি তখন শাস্তিও পাবো যদি আমাকে ধরে। তখন সে তাকে হত্যা করে। ওই রাতেই সে ওই যে রিতার ভাইয়ের সাথে রিতাকে খোঁজার অভিনয় করে। পরের দিন দেখে যে কেউ নাই, সেই সময় রাতের বেলা সে তাকে নিয়ে যেয়ে ওই রিতার মৃতদেহটা ট্যাঙ্কির মধ্যে ফেলে দেয়। তো এই বিষয়গুলো সে একসময় যখন রিতার লাশটা উদ্ধার হয় তখন তার আরেক বন্ধু রাজাকে বলেছিল এবং রাজার কাছ থেকে পুলিশ কথাগুলো জেনে তারপর যখন তাকে তথ্য প্রমাণ সহ ধরে তখন সে স্বীকার করে। এর পরবর্তীতে যা হওয়ার তাই হয়। রোহন তো আইনের আওতায় চলে যায়, তার শাস্তি হয়। রিতার বাবা মা প্রচন্ড কষ্ট পায়, তার ভাই প্রচন্ড কষ্ট পায়। একদিকে বোন তার বেঁচে নেই, অন্যদিকে তার বন্ধু, এত ক্লোজ ফ্রেন্ড, সে তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। একই সাথে সাথে রোহনের বাবা মা কিন্তু অবাক হয়ে যায় যে তাদের ছেলে এই ধরনের কাজ করতে পারে। তারা কল্পনাই করতে পারে না যে তাদের অবর্তমানে রিতাকে ডেকে এনে এই বাড়িতে এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে। ঘটনাটা এইটুক পর্যন্তই আমি বলতে চাই, কারণ এটা তো আর রূপকথার গল্প না যে একবারে সাজানো গোছানো শেষ হবে। জীবন চলতে থাকবে জীবনের মতো। মানুষ কষ্ট পাবে, দুঃখ পাবে, আবার তাদেরকে জীবনের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে আবার তাদেরকে উঠে দাঁড়াতে হবে, কাজ করতে হবে। কারো জন্য পৃথিবী এক মিনিটও থেমে থাকবে না। কিন্তু এই গল্পটা বলার পেছনে আমার কিছু খুব সুনির্দিষ্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা, এবং আমি আশা করছি আপনারা সকলে এই ধরনের গল্পগুলো অন্যদের সাথে শেয়ার করুন। এগুলো অনেক জানা গল্প, কিন্তু তারপরেও আমাদের দেখার ভঙ্গিটা একটু বদলাতে হবে। আমাদের চিন্তা করার জায়গাগুলো একটু পরিবর্তন করতে হবে। প্রথমত, বন্ধুত্ব এই বিষয়টা আজকের দিনে এসেও যখন আমরা বলছি আমরা এত আধুনিক, আমরা বন্ধুত্ব জিনিসটাই বুঝি না। বেশ কয়েক মাস আগে বোধহয় আমি একটি ভিডিও করেছিলাম যে নারী পুরুষের বন্ধুত্ব কি সত্যিই সম্ভব? কেউ কেউ এক কথায় বলে দেন না, সম্ভব নয়। কারণ তাদের কাছে মনে হয় বিপরীত লিঙ্গ পরস্পরকে আকর্ষণ করে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। আমার এমন অনেক বন্ধু আছে যে পুরুষ বলে তার সাথে আমার বন্ধুত্ব কমেনি, বা অনেক পুরুষ মানুষেরও এমন অনেক নারী বন্ধু থাকতে পারে যারা শুধুমাত্রই তাদের বন্ধু। কিন্তু আমরা যদি ওই ধ্যান ধারণায় আটকে থাকি যে নারী পুরুষের বন্ধুত্ব কখনো সম্ভব না, যতই একজন নারী বলুক তুমি আমার বন্ধু, আমার তাকে ভালো লাগে মানে সে আমার প্রেমিকা, সে আমার গার্লফ্রেন্ড হতে রাজি হবে, এটা তো সম্ভব না। একজন নারীর বন্ধু হিসাবে বা একজন পুরুষের বন্ধু হিসাবে আপনাকে বা আমাকে ভালো লাগতেই পারে, কিন্তু তাই বলে সে তো আপনাকে বা আমাকে তার জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে ভাবতে নাও পারে। এই চিন্তার স্বাধীনতাটা, ভাবনার স্বাধীনতা তার আছে এবং এটাই হওয়া উচিত। কিন্তু আমরা এই জিনিসটা কিছুতেই বুঝতে চাই না। দ্বিতীয় কথা, বিশেষ করে ছেলেরা এই যে কখনো প্রপোজ করে না শুনলে এত ভয়ঙ্কর ভাবে রিয়াক্ট করে, এইটা সত্যিই খুব উদ্বেগজনক। কারণ আমি আপনাকে একটা প্রস্তাব করতেই পারি, আপনি সেটাতে রাজি হতেও পারেন, নাও হতে পারেন, সেটা একান্তই আপনার ব্যাপার। সব ক্ষেত্রে যে আপনার সাথে আমার চিন্তা ভাবনা, আমার পছন্দ মিলবে এমন তো কোনো কথা নেই। আমি আমাকে খুব ভালো মনে করছি, বেস্ট কোয়ালিটির মানুষ মনে করছি, কিন্তু সেটা হওয়ার পরেও তো একজন আমাকে পছন্দ নাই করতে পারে।
বা একজন আমাকে ওই চোখে নাও দেখতে পারে। এই জিনিসটা কেন আমরা মেনে নিই না? অবশ্য এমন অনেক মেয়েও আছে যারা হয়তো এমন জটিল একটা পরিস্থিতি সৃষ্টি করে যে যেটাতে সে যে মানুষটাকে পছন্দ করে সেই পুরুষটির উপরও অনেক ধরনের সমস্যা চেপে বসে, জটিলতা এসে যায়। আবার অনেক ক্ষেত্রেই হয় যে একটা মেয়ে যখন বলছে তার কথাকে আমরা আজকাল অনেক বেশি প্রাধান্য দেই, সেটাও কিন্তু ঠিক নয়। এই দুইটা ক্ষেত্রে আমাদেরকে না শুনতে অভ্যস্ত হতে হবে এবং না বলতেও অভ্যস্ত হতে হবে। আমার যেখানে ভালো লাগছে না সেখানে আমি কিছুতেই কোনো অবস্থাতেই চুপচাপ থাকবো না, আমাকে না বলতে হবে। একইভাবে অন্য কারো না বলার অধিকার যে থাকতে পারে বা সেও যে না বলতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার আগে এই বিষয়টি আমার মাথায় রাখতে হবে। কারণ আমার চিন্তার বাইরেও একটা জগৎ আছে। প্রত্যেকটা মানুষের চিন্তার একটা সীমানা আছে, তার বাইরেও আরেকটা জগৎ আছে। সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর না, একজন মেয়ে যেমন বলতে পারে, একজন স্ত্রী যেমন বলতে পারে, একজন নারী যেমন বলতে পারে, ঠিক একইভাবে কিন্তু একজন সেক্স ওয়ার্কারও বলতে পারে না। না মানে না। নো মিনস অ্যাবসলিউটলি নো। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের আইনেও কিন্তু আছে, স্ত্রীকে জোর করা যাবে না শারীরিক সম্পর্কের ক্ষেত্রে। অথচ আমরা এমন অনেক ঘটনাও জানি যে দেখা যায় যে অনেক নারী প্রতিদিন প্রতি রাত্রে ইচ্ছার বিরুদ্ধে তারা স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হচ্ছে। এই বিষয়গুলো আমরা আধুনিক, আমরা শিক্ষিত, সবকিছুর পরেও আমরা কিন্তু ভাবি না। কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ করা যাবে না। সে মুখে না বললেও তার আচরণে যদি কোনোভাবে প্রকাশ পায়, তার কথাতে যদি কোনোভাবে প্রকাশ পায়, সে কোনো কিছুকে না বলছে, তাহলে সেটা না। নারীদের প্রতি এই ধরনের দৃষ্টিভঙ্গি যে এরা শুধু প্রেমিকাই হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, এই জায়গাটায় কিন্তু আমাদের পরিবর্তন আনতে হবে। যেটা এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে রোহনের প্যারেন্টস ভাবছে যে আমার ছেলে কি করে পারলো, কিন্তু আমাদের ছেলেদের যদি আমরা ওইভাবেই বড় করি যে নারী মানে একজন মানুষ, সে বন্ধু হতে পারে, সে মা হতে পারে, বোন হতে পারে, সে স্ত্রী হতে পারে, সে প্রেমিকাও হতে পারে, আবার সে শহর যোদ্ধা হতে পারে, সে সহকর্মী হতে পারে, সে একজন পূর্ণাঙ্গ মানুষ। তার সম্পূর্ণ অধিকার আছে যেমন আমাকে পছন্দ করার, আমাকে না করার। সেই জায়গাটায় যেন একটি ছেলে যেতে পারে, তার সেই মানসিকতাটা তৈরি করতে হবে কিন্তু আপনাকে পরিবার থেকে, ছোটবেলা থেকে। বিশেষ করে মা-বাবাকে খেয়াল রাখতে হবে। আমার ছেলে বড় হচ্ছে, আমার মেয়ে বড় হচ্ছে, তাদের চিন্তা ভাবনাটা কেমন হচ্ছে, তাদের আচরণটা কেমন হচ্ছে, কতটা বেশি তারা প্রকাশ করছে, কতটা তারা প্রকাশ করছে বা কতটা তারা ভেতরে রেখে দিচ্ছে। ভেতরটাকে যদি আপনার জানতে হয়, তাহলে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক দরকার। কেউ কেউ আপত্তি জানায় যে বন্ধুত্বের সম্পর্ক সন্তানের সাথে হবে না। আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার বাবা মা, বিশেষ করে আমার বাবা প্রচন্ড শাসন করতেন, প্রচন্ড কড়া মানুষ ছিলেন। কিন্তু আমরা সবাই আবার সব ভাই বোন তার কাছেই সবকিছু শেয়ার করতাম বাইরে থেকে। আমি তো আমার সারাটা জীবনই তাই করে এসেছি। আজকেও যদি আমার সবচেয়ে বড় বন্ধুকে আমি
ফিল করি, তার অভাব অনুভব করি, আমি আমার বাবার কথাই হয়তো বলবো। কারণ তিনি শাসন করেছেন, সেই অভিজ্ঞতা আমার যেমন আছে, তিনি রাগ করেছেন সেই অভিজ্ঞতা যেমন আমার আছে, তার চাইতে অনেক বেশি অভিজ্ঞতা আমার আছে, তার সাথে আমি শেয়ার করেছি। এবং শেয়ার করে আমি অনেক হালকা হয়েছি, বা অনেক ক্ষেত্রে আমার ভুল সংশোধন হয়েছে, অথবা তখন হয়তো আমি বুঝিনি, আজকে বুঝি যে তখন যদি তার কথাটা শুনতাম তাহলে অনেক ভালো করতাম। আরেকটা বিষয় যেটা আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের সাথে শেয়ার করবেন, যে কখনো কোনোখান থেকে যদি তারা মনে করে, একটু তাদের মনে হয় যে বিপদের কোনো আশঙ্কা আছে, বা কারো আচরণ তাদের মনে হচ্ছে যে সন্দেহজনক, সেক্ষেত্রে সে যেন অবশ্যই বিষয়টা আপনার সাথে শেয়ার করে, অথবা বন্ধুর সাথে শেয়ার করে, এবং আপনারাও প্রয়োজনে আইনের আশ্রয় নিন। যতই সেই জায়গাটা, সেই পথটা জটিলতায় ভরা হোক, যতই সেখানে দীর্ঘসূত্রিতা থাক, আপনাদের কিন্তু কাজটি করতে হবে। আমরা যত বেশি অপরাধীদের শাস্তি দিতে পারবো, তত বেশি অপরাধ কমবে। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আমরা আইনের দ্বারস্থ হব। আজকে যত বেশি ধর্ষণ হয়, তার 10%ও আইনের আওতায় আসে না। আজকে যত বেশি মেয়েরা যৌন হয়রানির শিকার হয়, বা তাদের শ্লীলতাহানি ঘটে, সেটাও কিন্তু আইনের আওতায় আসে না। কারণ আমরা লজ্জা পাই। আমার মেয়েটি অপরাধের শিকার হয়েছে, বা আমি নিজে অপরাধের শিকার হয়েছি, আমি নিজেকেই অপরাধী ভাবি, আমার মেয়েটিকে অপরাধী ভাবি। তাকে কেউ যদি ইফটিজিং করে, আমরা বলি, তোমার সাথে কেন এই ধরনের ঘটনা ঘটে, অন্যদের সাথে তো ঘটে না। আমরা আমাদের সন্তানদের যেন শক্তিতে পরিণত হতে পারি, সাহসে পরিণত হতে পারি। আমরা যেন তাদেরকে আরো দ্বিধাগ্রস্ত, তাদেরকে আরো বিভ্রান্ত করে না দিই। আমি জানি না আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করি এই ধরনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আমরা যখন কোনো সত্য ঘটনাকে জানি, তখন আমাদের মধ্যে কিন্তু সেটা নিয়ে সচেতনতা অনেক বেড়ে যায়। কাজেই আপনি যদি মনে করেন যে এই ধরনের বিষয়গুলো আমাদের সকলের জন্য জরুরি, প্লিজ আপনারা এই গল্পগুলো বা এই ভিডিওগুলো আপনার প্রিয়জনের সাথে, আপনার পরিবারের সাথে এবং অন্যান্যদের সাথে শেয়ার করুন। আপনার যদি মনে হয় যে নাশিদ খন্দকার টেকা ইউটিউব চ্যানেলটির অন্য কোনো ভিডিও ভালো লেগেছে অথবা লাগেনি, যে কোনো বিষয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানান। আপনারাই আমার কাজের অনুপ্রেরণা, আপনারাই আমার শক্তি। আপনাদের জন্যই আমি যতটুকু সম্ভব করি। আপনারা যখন একজন মানুষও ভালো বলেন, আমার ভালো লাগে। আমার যে সামান্য সামর্থ্য, সেটা দিয়ে আমি যে পরিশ্রমটুকু করি, আমার মনে হয় যে যাক, একজনের অন্তত ভালো লেগেছে। কাজেই আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টস আমার জন্য অত্যন্ত মূল্যবান। আর যদি আপনারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করুন। তাহলে নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। চ্যানেলটি ঘুরে দেখুন, বিভিন্ন ধরনের ভিডিও আছে। আমার তো মনে হয় একজন নতুন ইউটিউবার হিসাবে এত বেশি ভিডিও খুব কম মানুষের আছে। আপনাদের হয়তো মনে হতে পারে সময় একটু বেশি নিয়েছি আমি, কিন্তু যে তথ্যগুলো আপনাদের দিয়েছি, আমি কিন্তু একেবারেই জীবন থেকে নেওয়া কথাগুলো আপনাদের বলেছি। সেই কারণেই আপনারাও যদি ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমি মনে করি সেটা আপনাদের কাজে লাগবে, আপনাদের ভালো লাগবে। আপনারা সকলেই ভালো থাকুন। এই তীব্র গরমে স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রয়োজন ছাড়া বাইরে রোদে বের হবেন না। বেশি বেশি করে পানি খান, ছায়ায় থাকুন। আবার ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।
আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করব। সকলকে আবার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন।